আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন, তিনি জানিয়েছেন যে ২০২০ সালে যখন করোনার ১ম ধাপটা আসে, সেই সময় ওনার দাদার বিয়ে ঠিক হয়। এবার বিয়ে যখন সম্বন্ধ করে ঠিক হয়ে যায়, তারপরে করোনা পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে সারা পৃথিবী একটা সময় স্তব্ধ হয়ে গেছিল। সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল। তো সেই পরিস্থিতিতে ২ বাড়ির লোকই ঠিক করে যে কবে আবার পরিস্থিতি নরমাল হবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। দিন, দিন করোনার প্রকোপ বাড়ছিল। তো সকলে ভাবে যে ঠিক আছে, আমরা ২ বাড়ি থেকেই একটাই অনুষ্ঠান করে খুব লিমিটেড সংখ্যক আত্মীয়স্বজনকে ডেকে বিয়েটা দিয়ে দেব। এবং যা ভাবা তাই কাজ। এবং যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন, তার বৌদি কিন্তু খুবই ভালো ছিলেন। দেখতে শুনতে ভালো। সে একটা প্রাইভেট সেক্টরে ভালো জব করত। তার দাদাও যথেষ্ট ওয়েল সেটেলড। তো যখন সম্বন্ধ দেখার পরে ২ পরিবারই ঠিক মনে করে, তখন বিয়েটা হয়ে যায়। এবার বিয়েটা হওয়ার পরে কি ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হতে হয়েছিল ওর পরিবারকে, সেই সত্যি ঘটনাটাই আজ আমি আপনাদেরকে বলব। এবার আপনারা ভাবছেন যে বিয়ের পরে অনেক রকমের সিচুয়েশন আসতে পারে। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছিল, বিয়ের পরে ওর দাদা কিন্তু খুব বাজে রকমভাবে ওর বৌদির থেকে প্রতারিত হয়েছিল। কিন্তু শুধুমাত্র এই বিষয়টা প্রতারণা অবধিই যে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। আপনারা পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে শুধুমাত্র প্রতারণা নয়, ওদের সাথে আরো কি, কি ভয়ঙ্কর জিনিস হয়েছিল, যেটা একটা ফ্যামিলি কখনো স্বপ্নেও হয়তো ভাবতে পারে না। তো এই ঘটনাটা আপনারা প্রত্যেকে মন দিয়ে শুনুন। আশা করছি আপনাদের এই ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং লাগবে এবং আপনারা প্রত্যেকেই খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন এই ঘটনাটা থেকে। তো কেউ কোথাও যাবেন না। প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আরেকটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর ৫ টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরো অনেক, অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এই যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে কলকাতা থেকে মধুরিমা লিখে পাঠিয়েছে। ও জানিয়েছে যে ওর পুরো পরিবার আমাদের চ্যানেলের ঘটনা শোনে এবং ওদের খুবই ভালো লাগে। ওদের জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা ও আজকে আমাদেরকে পাঠিয়েছে এবং ও অনেকদিন থেকেই ভাবছিল যে ঘটনাটা পাঠানো ঠিক হবে কিনা। কারণ ও যে আজকে ঘটনাটা বলেছে সেটা কিন্তু ওর নিজের দাদার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। তো যেহেতু এটা ওদের অত্যন্ত পারিবারিক একটা ঘটনা, সেই জন্য ও কলকাতার এক্সাক্ট লোকেশনটা এবং ওর দাদার নাম এই দুটো ইনফরমেশন রিভিল করতে বারণ করেছে। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি এবং ও ঘটনাটা ঠিক যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলি। প্রথমে আমাকে ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিতে হবে, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। মধুরিমাদের বাড়িতে ও, ওর মা বাবা এবং ওর দাদা ৪ জনে থাকত। ওর দাদু ঠাকুমা অনেকদিন আগেই বয়সজনিত কারণে মারা গেছে এবং ২০১৯-এ মধুরিমার বিয়ে হয়। মধুরিমার যার সাথে বিয়ে হয় তার বাড়ি আর কি, মানে মধুরিমার শ্বশুর বাড়ির কথা বলছি, সেখান থেকে ওর বাপের বাড়ির ডিস্টেন্স হচ্ছে এই ৩ কিলোমিটার মতো। এবং যেহেতু মধুরিমা ওর অনেক দিনের এক বন্ধুকেই বিয়ে করেছে, তো অনেকদিন আগে থেকেই সেজন্য ২ পরিবারের মধ্যে খুবই সখ্যতা ছিল, যাতায়াত ছিল। তো ২০১৯-এ খুব ভালোভাবে ওর বিয়ে হয়ে যায়। এবার ওর বিয়ে ২০১৯-এ হওয়ার পর থেকেই
ওর মা মনে করতে থাকেন যে বাড়িতে একটা বউ এলে, ছেলের বউ এলে ওনার খুব ভালো লাগবে এবং ছেলের বিয়ের বয়সও হয়েছে। তো সেই জন্য ২০১৯ থেকেই কিন্তু মধুরিমার দাদার জন্য বিয়ের সম্বন্ধ দেখা শুরু হলো। এবার যখন ওর দাদার জন্য বিয়ের জন্য মেয়ে দেখা শুরু হলো, তো বিভিন্ন জায়গায় মেয়ে দেখা হচ্ছে। তো এই করতে করতে যখন ২০১৯-এর শেষের দিক আসে, তখন একটি মেয়েকে মধুরিমার পরিবার থেকে দেখে এবং তাকে ভালো লাগে এবং দুই বাড়ি থেকেই কথাবার্তা শুরু হয় এবং কথাবার্তা শুরু হওয়ার পরে মধুরিমা ওর পুরো ফ্যামিলি, ওর দাদারও মেয়েটিকে ভালো লাগে এবং মেয়েটির ফ্যামিলিরও কিন্তু মধুরিমার দাদাকে এবং পুরো ফ্যামিলিকেই খুব পছন্দ হয়। এবার এই কথা এগোতে এগোতে পাকা কথা হতে হতে মোটামুটি ২০১৯-এর শেষের দিকটা চলে আসে। এবার ওরা যখন ভাবছে যে এবার বিয়ের ডেট ফিক্স করবে, যখন ২০২০ শুরু হয়, তো সেই সময় হঠাৎ করে করোনার প্রকোপ শুরু হলো। আপনারা সকলেই জানেন যে সেই সময় পুরো বিশ্ব করোনার প্রকোপে একেবারে যাকে বলে নাস্তানাবুদ হয়ে গেছিল। চারিদিকে লকডাউন, মানুষ গৃহবন্দী হয়ে যাচ্ছে, এরকম একটা কন্ডিশন। তো তখন দুটো ফ্যামিলি খুব চিন্তায় পড়ে গেল যে তারা কি করে এই অবস্থায় ছেলে মেয়েদের বিয়ে দেবে। চারিদিকে লকডাউন, মানুষজন বেরোতে পারছে না বাড়ি থেকে। তো তখন দুই পরিবার নিজেদের মধ্যে কথাবার্তা বলে ঠিক করলো যে দুই পরিবার থেকেই তাদের একান্ত নিকট যে আত্মীয় স্বজন আছে, কারণ সবার পক্ষে তো দূর দূরান্ত থেকে সেই সময় আসা সম্ভব ছিল না, তো কাছে যে সমস্ত নিকট আত্মীয় রয়েছে তাদেরকে নিয়েই একটাই অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানেই বিয়ে এবং বৌভাত দুটোরই রিচুয়াল পালন করা হবে। এবং সেই মতো মধুরিমার দাদা ও বৌদির বিয়ে হয়ে গেল এবং দুই বাড়িরই নিকট আত্মীয়রাই শুধুমাত্র সেই বিয়ের অনুষ্ঠান বা বিয়ে বৌভাত দুটোর একসাথে যে অনুষ্ঠান হয়েছিল সে অনুষ্ঠানে উপস্থিত ছিল। এইবারে যে মেয়েটির সাথে মধুরিমার দাদার বিয়ে হলো সেই মেয়েটি কিন্তু খুবই ভালো ছিল। মেয়েটির ফ্যামিলি ভালো, মেয়েটিকে দেখতে শুনতে ভালো, মেয়েটি একটি প্রাইভেট সেক্টরে ভালো পজিশনে চাকরি করে। আর এদিকে ওর দাদা তো একদম ওয়েল সেটেল ছিল, সেও যথেষ্ট উচ্চশিক্ষিত। তো এই দুজনের যখন বিয়ে হলো, দুই পরিবার থেকেই কিন্তু খুবই পজিটিভ ছিল এবং সবাই বলতো যে বাহ, খুব ভালো বিয়ে হয়েছে, খুব ভালো কাপল এরা, দুজনেই এত ভালো শিক্ষিত, এত ভালো এদের কেরিয়ার, সবকিছু একদম পারফেক্ট ছিল। এইবারে বিয়ের আগে থেকেই যখন মধুরিমার সাথে ওর হবু বৌদির কথাবার্তা হয়েছিল, তখন কিন্তু মধুরিমারও খুব ভালো লেগেছিল মেয়েটিকে এবং বিয়ের পরে মেয়েটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই শ্বশুরবাড়ির প্রত্যেকটি মানুষকে খুব আপন করে নেয় এবং প্রথম ৩ মাস ওদের বিয়ের প্রত্যেকে ভীষণ খুশি ছিল। মধুরিমা খুশি ছিল যে ওর দাদার একজন খুব ভালো মানুষের সাথে বিয়ে হয়েছে। মধুরিমার বাবা মা খুব খুশি ছিল যে তাদের ছেলের বউ খুব ভালো হয়েছে, একদম বাড়ির মেয়ের মতো থাকে। সবাই খুব আর কি আনন্দ পেয়েছিল এবং ওদের দেখেও কিন্তু খুব সুখী দম্পতি হিসেবেই মনে হতো। এইবারে এই ৩টে মাস খুব ভালো কাটার পরে একদিন হঠাৎ করেই তো ওর বৌদি বলে যে তার একটা দরকার আছে খুব, মানে পারিবারিক কিছু একটা ব্যাপার। তো সেই জন্য ওকে সপ্তাহখানেক বাপের বাড়িতেই থাকতে হবে এবং সে বাপের বাড়ি থেকেই অফিসের কাজকর্ম করবে। এবার এইটা শুনে মধুরিমার দাদা এবং ওর বাবা মা বলে যে ঠিক আছে, তোমার যখন বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজ আছে তাহলে তুমি ২ সপ্তাহ ২ এক বাড়ি থেকেই থেকে এসো, কাজটা করেই এসো। তো এই বলে ওর বৌদি বাড়ি থেকে বেরোয় এবং নিজের বাপের বাড়ি যায়। সেখান থেকে যেরকম রেগুলার ওর দাদার সাথে কথাবার্তা হতো, প্রথম ৩-৪ দিন কিন্তু একদম স্বাভাবিক সেভাবেই কথাবার্তা হয় এবং ওর বৌদি এটাও জানায় যে ১.৫ সপ্তাহ মতো লাগবে কাজটা করতে এবং যেহেতু সেটা বিষয় সম্পত্তির একটা মানে কাজ, তো সেটা ১-২ দিন এক্সট্রা লাগতেও পারে। তো ২ সপ্তাহের মধ্যে তার কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা শুনে ওর দাদা বলে যে ঠিক আছে, তুমি কাজ একেবারে সেরেই এসো। ইন দ্য মিন টাইম আস্তে আস্তে সময় চলে যায় এবং ওর বৌদি বলে যে আমি সামনের কয়েকটা দিন খুব বিজি থাকবো, হয়তো তোমার সাথে আমার রাতে একটু কথা হবে, বাকি কিন্তু আমি তোমায় ফোন করতে পারবো না। ওর দাদা বলে ঠিক আছে, সেটাও হতেই পারে, ওটাকেও উনি স্বাভাবিকভাবেই নেন। এবার তারপরে প্রায় ১ সপ্তাহটাক ওর দাদার সাথে ওর বৌদির সেভাবে কথাই হয় না। ওই ১-৮ বার ফোনে কথা হয়েছে, কিন্তু ওর দাদা রোজ ফোন করতো ৩-৪ বার করে। এবার তার মধ্যে হয়তো টোটাল মিলিয়ে ২-৩ দিনই কথা হয়েছে, তাও মিনিট
2-3, তার বেশি নয়। এবার যখন 2 সপ্তাহ কমপ্লিট হয়ে গেল, তো ওর দাদা ভাবলো যে ঠিক আছে, আমি বরং একবারে ওর বাড়ি চলে যাই, মানে শ্বশুর বাড়ি চলে যাই, সেখান থেকে একেবারে ওয়াইফকে নিয়ে বাড়ি ফিরবে, এরকম একটা চিন্তা ভাবনা করে ওর দাদা তার শ্বশুর বাড়ি যায়। এবার ওখানে গিয়ে ওর দাদা দেখে যে ওর যে স্ত্রী সে বাড়িতে নেই। সে মানে তার সেই সময় আর কি বাড়িতে চলে আসার কথা, তার অফিস অনেক আগেই শেষ হয়ে যায়। এবং সে যে শ্বশুর বাড়িতে এসছে তাতে কিন্তু মেয়েটির বাবা মা খুব একটা যে খুশি হয়নি সেটা কিন্তু বুঝতে পারে ওর দাদা। যাই হোক, তোর দাদা সেটাও ইগনোর করে এবং ওয়েট করে যে কখন তার স্ত্রী বাড়িতে ফিরবে। এবার দেখছে রাত 10টা বেজে গেছে, তখনও কিন্তু ফেরেনি। আর ওর দাদা যে তার স্ত্রীকে নিতে বাড়িতে আসছে সেই বিষয়টা জানানোর জন্য ওর দাদা কিন্তু অনেকবারই তার স্ত্রীকে ফোন করে, কিন্তু ওর বৌদি ফোন তোলে না। এবার আলটিমেটলি 11টা 20 নাগাদ রাতের বেলা ওর বৌদি বাড়ি ফেরে এবং বাড়ি ফিরে যখন দেখে যে তার হাজবেন্ড তাকে নিতে এসেছে, সেটা দেখে সে খুশি হওয়ার বদলে সে কিন্তু প্রচন্ড রেগে যায়। এবং এই যে 3 মাসের ওদের বিয়ের যে সময়সীমা বা বিয়ের আগেও যেটুকু কথাবার্তা আলাপ পরিচয় হয়েছিল, তাতে কিন্তু ওর দাদা কখনোই দেখেনি যে মেয়েটি খুব রুড ভাবে কথা বলছে বা খুব রেগে গেছে, এরকম কিছু কিন্তু ওর দাদা কখনোই দেখেনি। সেই দিন প্রথম ওর দাদা দেখলো যে মানে মেয়েটা অ্যাকচুয়ালি কতটা জোর গলায় কথা বলতে পারে। এবং ওর দাদাও এক্সপেক্ট করেছিল যে তার স্ত্রী হয়তো তাকে দেখে খুশি হবে, সে বলবে যে হ্যাঁ তুমি ভালো করেছো আমাকে নিতে এসেছো, কালকে আমরা একসাথে শ্বশুরবাড়ি চলে যাব। এরকম কিন্তু কিছুই হয় না। এবং ওর বৌদি সেখানে এমন বিহেভ করতে থাকে যেন ওর দাদা কোনো অন্যায় করে ফেলেছে। এবং ওইখানে এমনই একটা পরিস্থিতি সৃষ্টি হয়, ওর দাদা মানে যখন বলে যে তুমি চলো আমার সাথে, 2 সপ্তাহ হয়ে গেছে তুমি ফোন তোলো না, তোমার কি কোনো অসুবিধা আছে কিনা বা এখানে কি চলছে সেটাও তো বুঝতে পারছি না, আমি সেই জন্য এসেছি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর দাদা যে তার স্ত্রীকে নিতে গেছে, এই বিষয়টায় কিন্তু মেয়েটির যে বাবা মা ছিল তারাও যেন মানে মনক্ষুণ্ণ হচ্ছে যে কেন তাদের জামাই তাদের মেয়েকে এখান থেকে নিতে এসেছে। এবং তারাও যে ওর দাদার সাথে খুব ভালো ব্যবহার করে বা খুব ভালোভাবে কথা বলে, কিংবা যখন জিজ্ঞেস করে যে আমার স্ত্রী কোথায় গেছে, ওর তো অফিস অনেক আগে ছুটি হয়ে যায়, তো তারাও তখন বলে যে আমার মেয়ের একটা আলাদা জগৎ আছে, তোমার সাথে বিয়ে করেছে মানে তো আর এই না যে তার বন্ধু বান্ধব থাকতে পারে না, সে কোনো জায়গায় যেতে পারে না। এবং যখন জিজ্ঞেস করে যে কোথায় গেছে তাহলে বলুন, তারা কিন্তু সেটাও সঠিকভাবে বলতে পারে না বা বলতে চায় না। সবটা দেখে এবং সে যখন দেখে ওর দাদা যে ওর বৌদি একদমই আসতে রাজি নয়, সে ওইরকম রাতের বেলা কোনো খাওয়া দাওয়া না, কিচ্ছু না, ওখান থেকে রাত 12টা নাগাদ বেরিয়ে পড়ে। এবং তার স্ত্রী বলে যে আমার যখন ইচ্ছা হয় আমি যাব, তোমার এখানে আসার কোনো দরকার নেই, আমার যখন যাওয়ার হবে আমি তোমাকে বলবো, ফোনে জানিয়ে দেবো, তখন জানবে যে আমি বাড়িতে আসছি, আদারওয়াইজ আমার বাড়িতে এসে তোমার আমাকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এই কথাটা কিন্তু একদম স্পষ্টভাবে ওর বৌদি ওর দাদাকে জানিয়ে দেয়। এবং ওর দাদাও খুব মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে চলে আসে। এবার পরের দিন যখন মধুরিমা ওর মায়ের থেকে ফোনে বিষয়টা জানলো, ওর না খুব অবাক লাগে, যেটা আবার কিরকম, 2 সপ্তাহ থাকার কথা ছিল, ও 2 সপ্তাহ থেকে যে ঠিক আছে, কোনো খুব ভালো কথা। আবার এটাও হতে পারে যে যে কাজের জন্য গেছিল সেই কাজটা হয়তো 2 সপ্তাহে হয়নি, সেটাও হতে পারে। কিন্তু তার জন্য ফোন বন্ধ রাখা বা ফোনে কথা বলতে না চাওয়া, এবং ওর দাদা তো তার স্ত্রীকে সেখান থেকে আনতেই গেছিল, যদি ওর বৌদির আসার ক্ষেত্রে কোনো সমস্যা থাকতো সেটাও ভালোভাবে বলতে পারতো। কিন্তু এইরকম অপমান করা বা এই ধরনের বিহেভিয়ার করা, এটা কিন্তু মধুরিমার কাছে ভীষণ অড লাগে এবং যেটা খুবই স্বাভাবিক অড লাগা। মধুরিমা তখন ঠিক করলো যে না, এই বিষয়টা তো ঠিক না। তো ও ওর বৌদিকে ফোন করে, যথারীতি ওর বৌদি কিন্তু ওর ফোনও রিসিভ করে না। এইবারে ওর মনে মধ্যে একটা খটখচানি শুরু হয়ে যায়, ব্যাপারটা কি হলো, আমি ফোন করলাম 2বার, ফোন তুললো না কেন। তো তারপরে ভাবলো যে হতে পারে সে কোনো কাজে হয়তো বিজি আছে। তো মধুরিমা ওয়েট করে যে কল ব্যাক করবে, কিন্তু রাত অবধি ওয়েট করে কোনো লাভ হয় না, কারণ ওর বৌদি আর ওকে কল ব্যাক করে না। তো তখন ও আবার 2-3বার ফোন করে, এবং 2-3বার যখন ফোন করে তার মধ্যে একবার ওর বৌদি ফোনটা রিসিভ করে।
এবং মধুরিমা খুব ভালোভাবে জিজ্ঞেস করে যে, কি বৌদি কেমন আছো, অনেকদিন হয়ে গেছে তুমি বাড়িতে নেই, সবার খুব মন খারাপ বাড়ি তোমার জন্য বাড়িতে, তো তুমি কবে আসছো। অদ্ভুতভাবে ওর বৌদি কিন্তু এই ভালো সাধারণ কথাটার খুব বাজে একটা মিনিং বার করে, এবং যেখানে ওর বৌদিকে তার শ্বশুর বাড়িতে বিশেষ কিছুই করতে হতো না, কারণ ওদের বাড়িতে রান্নার লোক ছিল, এমনি কাজের লোক ছিল। আর মধুরিমা যেটা জানিয়েছে যে ওর মা কিন্তু খুব অ্যাক্টিভ মানুষ, তিনি নিজেই সংসারে মানে বেশিরভাগ কাজ করে না, যেটুকু জায়গা আজ উনি করেন সেটুকু কাজের লোকেরা করে। তো এইখানে ওর বৌদি হঠাৎ করে ওকে বলে বসে যে, কেন তোমাদের বাড়িতে কি কাজের লোক আসছে না তাই আমার ডাক পড়ছে। এবার ও বলছে, কি বলছো বৌদি, তোমার মাত্র 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, তুমি আর দাদা এখন কোথায় ঘুরবে ফিরবে, মজা করবে, আনন্দ করবে, তা না তুমি এইভাবে কথা বলছো কেন, তোমার যদি কোনো কাজ থেকে থাকে তুমি সেটা বলো, আর আমি তো তোমাকে ভালোর জন্যই বলেছি, তুমি বিষয়টা কিরকম ভাবে ধরছো কেন। এবং ওর সাথেও কিন্তু মানে মধুরিমার সাথেও কিন্তু ওর বৌদির খুব একটা ভালো কথাবার্তা হয় তা কিন্তু নয়। এবং মধুরিমা যখন বুঝতে পারে যে ওর বৌদি একটু টেরা টেরা কথা বলছে, ও কিন্তু ফোনটা রেখে দেয়। ফোনটা রেখে দিয়ে ভাবে যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে, হয়তো সেটা ওর দাদা ওকে বলেনি, তাই হয়তো রাগ হয়েছে বা অভিমান হয়েছে, কিছু একটা ঘটনা হবে। এবার এরপরে মধুরিমা বাড়িতে আসে, মানে নিজের বাপের বাড়িতে আসে, যেহেতু বললাম যে দুটো বাড়ির মধ্যে ডিস্টেন্স খুব বেশি নয়। তো মাঝে মধ্যেই মধুরিমা কি করতো, ওর বরের বাইকে চেপে রাতের বেলা বা দিনের বেলা যখন খুশি চলে আসতো। তো এসেছে, এসে যখন মধুরিমা দাদার সাথে কথা বলছে, তো জিজ্ঞেস করছে তোর সাথে কি বৌদির কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয়েছিল বা ঝগড়াঝাটি কিছু কি হয়েছে। তো তখন স্বাভাবিকভাবে ওর দাদা বলছে, না আমার সাথে তোর বৌদির কোনো ঝামেলা কোনো অশান্তি কিছুই হয়নি। তো বাড়ির সবাইও অবাক হয়ে যাচ্ছে যে বাড়িতে কোনো কিছু হলো না, শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা না, ঝগড়া না, অশান্তি না, বিয়ে হয়েছে মাত্র 3 মাস জাস্ট ক্রস করেছে। এবং ওর বৌদির সাথে সবাই খুব ভালোভাবে কথা বলতো, ওর বৌদিও কিন্তু প্রথম প্রথম খুবই ভালোভাবেই কথা বলতো সবার সাথে। হঠাৎ করে বাপের বাড়ি যাওয়ার 1 সপ্তাহ পর থেকে তার ফোন করা বন্ধ হয়ে যাচ্ছে, ফোন সে রিসিভ করছে না, এবং তার বিহেভিয়ারে এতটা পার্থক্য, সেটা কিন্তু সবাইকে ভীষণ রকমভাবে অবাক করে দেয়। এবং মধুরিমার মাথায় একটা বিষয় ঘুরতে থাকে যে এই সবের পিছনে কি কারণ থাকতে পারে। তো এরপরে যেটা হলো, এর কিছুদিন পরে মধুরিমার মা, বাবা, ওর দাদা, এনারা 3জনে মিলে ওর বৌদির বাপের বাড়ি যায়, এবং গিয়ে ওখানে কথাবার্তা বলে জানার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি সমস্যাটা কি হচ্ছে। কারণ ওর বৌদি এক্স্যাক্ট কি কারণের জন্য গেছে বা কি কি কাজের জন্য গেছে সেটা কিন্তু সে মানে শ্বশুর বাড়িতে স্পেসিফিক্যালি বলে যায়নি। আর ওখানে যাওয়ার কিছুদিন পর থেকে ওর বৌদির চরিত্রের এত পরিবর্তন, বিহেভিয়ারের এত পরিবর্তন, সেটারই বা কি কারণ সেটাই অনুধাবন করার জন্য ওরা 3জনে ওর বৌদির বাড়িতে যায়। এবং ওখানে যখন ওনারা গিয়ে পৌঁছন, সেখানে গিয়ে কিন্তু ওনাদের অভিজ্ঞতা একেবারেই কিন্তু ভালো হয় না। ওনারা 3জনে ওখানে যাওয়ার পরে বুঝতে পারে যে বউয়ের বাপের বাড়িতে, অর্থাৎ বউয়ের বাবা, মা এবং বউ নিজেও সে মানে ওদের এই আশাটাকে একেবারেই ভালো চোখে দেখছে না। এবং অনেকভাবে যখন মধুরিমার মা বাবা জিজ্ঞেস করে, রিকোয়েস্ট করে যে চলো তুমি এবার তোমার সংসার করবে, চলো মাত্র 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, কি এমন তুমি এখানে কাজে ব্যস্ত আছো যে তুমি শ্বশুর বাড়িতে যেতে পারছো না, এতদিন হলো, এবার চলো। তো ভালোভাবেই বলে বলে এবং বোঝানোর চেষ্টা করে। তো ওর বৌদি মানে অনেক রকম ভাবে বাহানা করতে থাকে, এবং যখন দেখছে যে কোনো বাহানাই টিকছে না, তখন কিন্তু ওর বৌদি চিৎকার করে সবার সামনে বলে যে ওর শ্বশুর বাড়িতে থাকতে ভালো লাগে না, তো সেই জন্য শ্বশুর বাড়িতে আর যাবে না। যদি সম্পর্ক টিকিয়ে রাখতে হয় তাহলে ওর দাদাকে এর বাপের বাড়িতে এসে থাকতে হবে। এবং ওর বৌদি এটাও বলে দেয় যে ওর মানে ওর বৌদির পক্ষে মানে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে মানে টানা থাকা বা তাদের মতো করে থাকা, এটা ওর একেবারেই পছন্দ না। এবার এই কথাটা যখন ওর বৌদি বলে, তখন তো ওর বাবা মা, মধুরিমার বাবা মা ভীষণ অবাক হয়ে যায়, ইভেন ওর দাদাও অবাক হয়ে যায় যে তার স্ত্রী এসব কি কথাবার্তা বলছে। কারণ বিয়ে যখন হয় ওদের, সেই সময় কিন্তু বিয়ের আগ দিয়ে খুব ভালো সম্পর্ক ছিল, বিয়ের পরেও কিন্তু প্রথম 3 মাস মতো যে ছিল, সবার সাথেই কিন্তু বউটি খুব হাসি মুখে কথা বলতো, মানে খুবই ভালো ছিল, মানে স্বপ্নেও ভাবতে পারেনি যে তার মনের মধ্যে এরকম কিছু একটা চলছে।
এবং ওর বৌদি যখন বলে যে ওর শ্বশুরবাড়িতে থাকতে ভালো লাগে না, শ্বশুরবাড়ির লোকেদের সাথে কথা বলতে ভালো লাগে না, সেটাও কিন্তু সবাইকে খুব অবাক করে দেয়। কারণ এই ভালো না লাগাটা বিগত ৩ মাসে কিন্তু বাড়ির কেউই বুঝতে পারেনি। আর সত্যিই যদি একটা মানুষের একটা জায়গায় থাকতে ভালো না লাগে, সেটা একটু হলেও তো তার ব্যবহারে প্রকাশ পাবে, কিন্তু সেটা ওর বৌদি কোনোভাবেই প্রকাশ করতে দেয়নি। এবং যখন জিজ্ঞেস করা হয় তাকে যে, "তোমার কি হলে ভালো লাগবে? কি তুমি চাও?" তখন সে বলে যে, "আমি আমার মতো করে থাকতে চাই এবং আপনাদের ছেলেকে যদি আমার সাথে থাকতে হয়, তাহলে আমি যেভাবে বলব সেভাবেই কিন্তু ওকে চলতে হবে। এবং ও মাঝে মধ্যে আমার সাথে এই বাড়িতে আসবে দেখা করতে, মাঝে মধ্যে এখানে এসে থাকবে। আর যে যার মতো, আমি যেমন আমার মতো অফিস করছি, ও ওর মতো অফিস করবে। মাঝে মধ্যে আমরা একসাথে থাকবো, কোথাও হয়তো ঘুরতে যাবো, সেইরকম।" এবার এইরকম একটা অদ্ভুত জিনিস যখন ওর বৌদি বলে, স্বাভাবিকভাবেই ওর বাবা-মা ১ম এ খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করে যে, "দেখো মা, এভাবে তো সংসার হয় না। তুমি তো বিয়ের আগেই তাহলে এই সমস্ত কথা জানাতে পারতে।" তো সে তখন বলে যে, "না, এখন কিছু করার নেই। বিয়ের আগে আমার মনে হয়নি, কিন্তু বিয়ে করার পর আমার মনে হয়েছে, আমার পক্ষে শ্বশুরবাড়িতে গিয়ে দিনের পর দিন থাকা সম্ভব নয়।" আর সে এটাও জানিয়ে দেয় যে রোজ সে তার স্বামীর সাথে মানে একই মুখ সে বারবার দেখবে। অফিসে যাওয়ার আগে হাসব্যান্ডের মুখ দেখবো, অফিস থেকে ফিরে এসে হাসব্যান্ডের মুখ দেখবো। এই রোজ, রোজ একই জিনিস চলবে না। তো ওর বৌদি পরিষ্কারভাবে বলে যে, "আপনাদের যদি সম্পর্ক আমার সাথে রাখতে হয়, তাহলে আপনার ছেলে মাঝে মধ্যে এখানে আসবে, আপনারাও মাঝে মধ্যে এখানে আসতে পারেন। তাতে অসুবিধে নেই। কিন্তু আমি আপনাদের বাড়ি গিয়ে পার্মানেন্ট থাকতে পারব না। হয়তো ইচ্ছে হলে আমি মাঝে মধ্যে যেতে পারি।" এবার এরকম অদ্ভুত একটা আবদার শুনে সবারই খুব খারাপ লাগে, বোঝানোর চেষ্টা করে। কিন্তু সেসব কিছুই আর কাজে দেয় না, সবই বিফলে যায়। এবার ওর দাদা, বৌদি মানে এরকম একটা উম ডিসিশনের মধ্যে যে কি করে কি করবে বুঝতে পারে না। মানে ওর বৌদি তো নিজের কথাটুকু বলে দিয়ে খালাস হয়ে গেল। এবার ওর দাদা কি করবে বুঝতে পারছে না। যাই হোক, ওখান থেকে ওরা সবাই রাতের বেলা চলে আসে। এবার এই কথাটা মধুরিমা জানতে পারে। এবার মধুরিমা যখন এই কথাটা শোনে, ওর না ভীষণ অবাক লাগে। কারণ দেখুন, কোনো মেয়ে তো আর এইভাবে সংসার করতে চাইবে না। আর যে বিয়ের আগে এত ভালো ব্যবহার করেছে সবার সাথে, এত ভালো, ভালো কথা। ইভেন ওর দাদাকে যখন ওর বাড়ির লোকও জিজ্ঞেস করে যে, "তোকে কি কখনো এরকম কিছু বলেছিল যে ও এভাবে টানা শ্বশুরবাড়িতে থাকতে পারবে না, মাঝে মধ্যে তোকে যেতে হবে, মাঝে মধ্যে ইচ্ছে হলে ও শ্বশুরবাড়িতে আসবে। এরকম কোনো কথা কি তোদের মধ্যে বিয়ের আগে হয়েছিল?" তো তখন ওর দাদা বলছে যে, "এরকম কোনো কথাও আমাকে বিয়ের আগে বলেইনি। যদি বলতো তাহলে হয়তো আমি ভেবে দেখতাম যে বিয়েটা করব কি করব না। কিন্তু ও আমাকে বিয়ের আগে এরকম কোনো কথাই বলেনি।" এবার সকলের মনে না একটা অদ্ভুত মানে একটা কষ্ট, একটা অদ্ভুত কিউরিওসিটি তৈরি হয় যে তাহলে হঠাৎ করে বিয়ের ৩ মাস পরে এমন কি হলো, বা ওর এই বাড়িতে থাকতে এমন কি আনকমফোর্টেবল ফিলিংস এলো যে ও বলছে যে, "আমি শ্বশুরবাড়িতে থাকতে পারবো না, কন্টিনিউয়াস আমার পক্ষে থাকা সম্ভব নয়।" এটা কেন হলো? এবার এই পুরো বিষয়টায় ওর দাদা কিন্তু বেশ ভেঙে পড়ে। এবার মধুরিমার বাবা-মা খুবই সাদাসিধে মানুষ। ওনার বাবা এবং মা দুজনেই টিচার ছিলেন। এবার ওনারাও ভাবছেন যে এখনকার দিনের ছেলেমেয়েরা কি তাহলে এরকম ভাবেই চিন্তা ভাবনা করে? ওনারা মানে একদম পাজলড হয়ে গেছে। কিন্তু মধুরিমার মনে কোথাও একটা সন্দেহ হয় যে এখানে অন্য কোনো বিষয় থাকতে পারে। তো তখন মধুরিমা বলে যে, "ঠিক আছে, আ তোমরা আমাকে বিষয়টা দেখতে দাও। আমি একবার বৌদির সাথে কথা বলব।" তো মধুরিমা ফোন করে বৌদিকে, এবং ওই যে বললাম যে ওর বৌদি কিন্তু খুব একটা ফোন রিসিভ করতে চাইতো না। যাই হোক, ২-৩ বার ফোন করার পরে যখন রিসিভ করে, তো তখন মধুরিমা বলে যে, "আমি সবই শুনলাম বাড়িতে। তো আমি একবার তোমার সাথে কথা বলতে চাই।" তো ওর বৌদি বলছে, "না, না, আমার সাথে আর কথা বলার কোনো দরকার নেই। এই বিষয়ে আমি যা বলার আমি বলে দিয়েছি। আমার কথার কোনো নড়চড় হবে না।" তো মধুরিমা বলে যে, "ঠিক আছে, তুমি তোমার যা ডিসিশন নিয়েছো সেই অনুযায়ী কাজ করো। কিন্তু আমি তোমার সাথে একবার কথা বলতে চাই।" তো বুঝতে পারছে যে ফোনের ওপারে ওর বৌদি একদমই চাইছে না যে মধুরিমা কোনো কথাবার্তা বলুক এই বিষয় নিয়ে। তো অনেকবার বলার পরে ওর বৌদি বলে, "ঠিক আছে, তাহলে তুমি রবিবার দিন আমাদের বাড়িতে এসো।" এবার মধুরিমা যেটা জানিয়েছে যে ছোটবেলা থেকেই ওর মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে। মানে ক্ষমতা বলতে, ও একটা সিচুয়েশন যখন শোনে, সিচুয়েশনটার কার্যকারণ কি হতে পারে সেটা কিন্তু ও খুব ভালো আন্দাজ করতে পারে। এবং আজ পর্যন্ত
এরকম 14টা বিষয় হয়েছে, যে বিষয়গুলোতে ওর মনে হয়েছে যে এই বিষয়টা এরকম না এরকম, হয়তো বিষয়টা এভাবে হয়নি ওভাবে হয়েছে। যতবারই ও যে কটা প্রেডিকশন করেছে প্রত্যেকটাই কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে। এবং এই ক্ষেত্রে মধুরিমার মনে হয়েছে এই যে ওর বৌদি বিয়ের আগে খুব ভালোভাবে কথা বলতো, বিয়ের 3 মাস ভীষণ ভালো ব্যবহার করে, ইভেন ওর বৌদি এতটাই ভালো বিহেভিয়ার করেছিল যে বিয়েতে মানে ওই বৌদির বাপের বাড়ির দিকের কোনো একজন আত্মীয় ওনাকে একটা সোনার দুল দিয়েছিল, ঠিক আছে? এবং সেই সোনার দুলটা জাস্ট মানে গয়নাগুলো যখন বিয়ের পরে দেখা হচ্ছিল তো মধুরিমা বলেছে, বাহ খুব সুন্দর সোনার দুলটা, তোমাকে খুব ভালো মানাবে। এটা শোনার পর নাকি ওর বৌদি ওই সোনার দুলের মানে দুলটা আর কি যে গিফট বক্সে যেরকম এসেছিল সেরকম ভরে জোর করে মধুরিমাকে বলেছিল যে এটা তুমি নাও, তোমার এটা পছন্দ হয়েছে যখন এটা তুমি পরো, তুমি পরলেই আমার পরা হবে। মানে একেবারে জোর জবরদস্তি ওকে ওই সোনার দুলটা গিফট করেছিল। তো ওর মনে একটা খটকা লাগছিল যে যে মানুষটার মন এত বড়, যে এত ভালো, সে হঠাৎ করে কি করে চেঞ্জ হলো। তো মধুরিমা বুঝতে পারে যে এখানে একটা গন্ডগোল আছে। তো এরপরে প্রথমে ইভেন্চুয়ালি মধুরিমাই প্রথম জানতে পারে যে ওর যে বৌদি, যাকে ওরা এত ভালোবেসে ওর দাদার সাথে বিয়ে দিয়েছিল, তার কিন্তু আগে থেকেই একটা বিয়ে ছিল। এবং শুধুমাত্র আগে থেকে একটা বিয়ে ছিল তাই নয়, সেই বিয়ের পরে তাদের একটা ছেলে হয়েছিল। তো মোদ্দা কথা দেখা গেল যে ওর বৌদির হাজবেন্ড রয়েছে এবং তার এক ছেলেও রয়েছে। এবার এই কথাটা যখন প্রথম মধুরিমা জানতে পারে তখন ওর খুব অবাক লাগে যে ও যেটা জেনেছে বা যেটা ও খবর পেয়েছে সেটা আদৌ ঠিক কিনা। তো সেই জন্য ও আরেকদিন ওর বৌদির বাড়ি যায় এবং সেখানে গিয়ে ও কিন্তু ওর বৌদির সাথে খুব ভালোভাবে কথা বলে। যে ভালোভাবে কথা বলা বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যেটা ও লিখেছে, যে ওর বৌদিকে বলে যে ঠিক আছে, তোমার আমার দাদার সাথে যেরকম ভাবে সম্পর্ক রাখতে ইচ্ছে হয় তুমি সেভাবেই রাখো, আমি তোমাকে বলবো না যে তুমি শ্বশুর বাড়িতে গিয়ে থাকো বা তুমি দাদার সাথে রোজ কথা বলো ফোনে, আমি সেটা বলবো না। মানে এমন করে ওর বৌদির সাথে কথা বলে যাতে ওর বৌদির একটা বিশ্বাস ও জিততে পারে। এবং এভাবে কথা কিছুক্ষণ বলার পরে ও বলে যে বৌদি তোমার সাথে একটা ছবি তুলতে চাই, তোমার ফোনে তোলো। এবার ওর বৌদির সাথে ও একটা সেলফি তোলে, সেটা ওর বৌদির ফোনে। কারণ হিসেবেও দেখায় যে ওর ফোনের ক্যামেরাটা কিছু একটা কারণে খুব ডিস্টার্ব করছে। এবং এই ফটোটা তোলার পরে ওরা কি ওর বৌদিকে বলেছিল যে বৌদি আমি তোমার ফোন থেকে ফটোটা একটুখানি আমার ফোনে নিচ্ছি। এই বলে মানে বৌদির সামনেই কিছুক্ষণের জন্য, মানে মিনিট একও হবে না, তারও কম সময়ের জন্য ওর বৌদির ফোনটাও নেয় যাতে মানে ফটোটা ট্রান্সফার করবে বলে। এবং ওইটুকু যে সময় পেয়েছিল মধুরিমা, সেই সময়টুকুতেই ও একবার হোয়াটসঅ্যাপটা খোলে এবং একবার ফটোসটা খোলে, জাস্ট ফটোটা নেবে বলে। এবং হোয়াটসঅ্যাপ যখন ও খোলে তো ওটা হয়তো হার্ডলিও 15 সেকেন্ড মতো টাইম পেয়েছিল। তো সেখানে দেখে যে একটা ছেলের ছবি দেওয়া রয়েছে এবং ছেলেটার নাম একটা অদ্ভুত রকম ভাবে সেভ করা। তো সেই চ্যাটটা ও যখন খোলে দেখছে প্রথমেই সেই চ্যাটটা রয়েছে, মানে তার সাথে ওর লেটেস্ট কথা হয়েছে এবং সেখানে কিছু মেসেজ ও জাস্ট এক ঝলকে দেখে এবং ওর একটু সন্দেহ হয়। তো সঙ্গে সঙ্গে ও নাম্বারটা মুখস্থ করে নেয় এবং সঙ্গে সঙ্গে তারপরে ও নিজের ফোনে টাইপ করে রেখে দেয় নাম্বারটা। এবং বুঝতে পারে যে এই ফোন নাম্বারটাতে মানে বহুক্ষণ মানে প্রায় সারাদিনই অনেক কথা হয় ওর বৌদির। এবং যখন মানে যে সূত্র মারফত মধুরিমা জানতে পেরেছিল যে ওর বৌদির বিয়ে হয়ে গেছে, এইবারে মধুরিমা তো জানতে পেরেছিল সেই ব্যক্তির নাম যার সাথে ওর বৌদির আগে বিয়ে হয়েছিল। তো এই যে চ্যাট যার সাথে করছে সেই ব্যক্তি আর যার সাথে বিয়ে হয়ে গেল সেই সেম লোক কিনা সেটা জানার জন্য ও জাস্ট একটা ফোন করে। এবং ফোন করে যখন ও বলে, কোন একটা সেলস গার্ল হিসেবে ফোন করে যে আপনি অমুক ভদ্রলোক বলছেন, তো সে বলে হ্যাঁ। তো বলে যে আমি ব্যাংক থেকে ফোন করেছি, আমার কিছু ডিটেলস দরকার ছিল, এরকম করে টুকটাক কথা বলে এবং বুঝতে পারে যে এই লোকটাই সেই লোক। তো তখন তো মধুরিমা ভাবছে কি করবে, কারণ ওর দাদা এমনিতেই মানসিক দিক থেকে খুব ভেঙে পড়েছিল।
তারপরে যদি এই কথাটা শোনে যে যাকে সে এত পছন্দ করে বিয়ে করলো, বাড়ির সবাই ভালোবেসে দেখে শুনে যার সাথে বিয়ে দিল, সে এত বড় একটা প্রতারণা করেছে, সেটা তো মেনে নেওয়া যায় না। তো ও অনেকদিন চুপচাপ ছিল ব্যাপারটা, যাতে ও নিজেই মানতে পারছিল না। এবার বুঝতেই পারছেন, দীর্ঘদিন এইভাবে থাকতে থাকতে বাড়িতে সবাই কথা বলা শুরু করলো যে বৌমার এরকম অবস্থা কেন, তাহলে কি বৌমা সংসার করবে না? এবং সবার মনে বিভিন্ন রকমের প্রশ্ন জাগতে থাকলো যে কেন তাদের ছেলের বউ তাদের সাথে এসে সংসার করছে না। তো তখন অনেক সাহস নিয়ে মধুরিমা যেটা লেখে যে ওর খুব খারাপ লাগছিল কথাগুলো বলতে, কিন্তু ওর একটা সময় পরে মনে হয় যে ও যতদিন চুপ করে থাকবে ততদিন ওর দাদারই ক্ষতি। তো অনেক বুঝে শুনে ও একদিন কথাটা বলে, এবং যখন এই কথাটা বলে ওর মা বাবা না শুনে অবাক হয়ে যায় যে এত সুন্দর একটা মেয়ে, সুন্দর দেখে শুনে আমরা বিয়ে দিলাম, তুই কি এসব উল্টোপাল্টা বলছিস, কোথা থেকে এসব জানলি? তো তারপরে ও বলে ও কোথা থেকে জেনেছে, এবং সেই ব্যক্তির ফোন নাম্বারও নেয়। এবং সেই ব্যক্তিকে যখন ফোন করেছিল, তো তখন সে কিন্তু নিজেকে বিবাহিত বলেই পরিচয় দেয়, এবং তার স্ত্রীর নাম কিন্তু ওর বৌদির নামই বলে। এবারে ওর দাদা মানে ওর বৌদিকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে সে যখন এই কথাটা শোনে তার বোনের মুখে, সে কিন্তু বিশ্বাস করে না। সে বলছে তুই কি এসব উল্টোপাল্টা বলছিস, এগুলো হতেই পারে না। ও হয়তো কোনো কারণে এই বাড়িতে আসতে চাইছে না, বা হয়তো ওর এখানে কোনো অসুবিধে হচ্ছে, সেটাও হয়তো আমাকে বলতে পারছে না, কিন্তু তাই বলে তুই যেটা বলছিস এটাও সত্যি নয়, এটা সত্যি হতে পারে না, একটা মানুষ অন্য মানুষকে এতটা ঠকাতে পারে না। তারপরে যাই হোক, ওর বৌদিকে একদিন বাড়িতে ডাকা হলো, এই বিষয়টা উঠলো। যথারীতি মধুরিমা যেটা লিখেছে যে প্রথমে বিষয়টা অস্বীকার করে ওর বৌদি, তো প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে। তারপরে যখন বলে যে ঠিক আছে আমি এক্ষুনি ফোন করছি এবং তুমি চুপ করে থাকো, আমি তাকে জিজ্ঞেস করব যে সত্যি তোমাদের বিয়ে হয়েছে কি হয়নি, এবং আমার কাছে কিন্তু প্রমাণ আছে, ছবিও আছে। তো তখন সে প্রথমে, তারপরেও সে অস্বীকার করার চেষ্টা করে, তারপরে সে বলে যে তার মেয়েটির নাকি একবার বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিয়েটা নাকি ওর মত ছিল না, বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই ও ছেড়ে ছুড়ে চলে আসে। এবং তারপরে আরো চাপ দিতে সে তখন স্বীকার করে যে ও সেই বিয়েটা ভালোভাবেই হয়েছিল, ওর ইচ্ছেতেই হয়েছিল, এবং সেই সংসারে ওর একটা ছেলেও আছে। এবার এই কথাগুলো যখন সামনাসামনি হয় এবং ওর দাদা যখন শোনে, স্বাভাবিকভাবেই উনি কিন্তু একদম মূর্ছে পড়েন, যেটাকে বলে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া। ওর দাদা স্বপ্নেও ভাবতে পারেনি যে সে যাকে বিয়ে করেছে সে তাকে এত বড় একটা আঘাত দিতে পারে, বা এতখানি একটা মানুষ তার নিজের বিয়ে, তার বাচ্চা সমস্ত কিছু লুকিয়ে দ্বিতীয়বার একটা আনম্যারিড মেয়ের মতো কি করে বিয়ের পিড়িতে বসলো, সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। এবার ওর দাদা এতটাই ডিপ্রেশনে চলে যায় এই ঘটনার পরে যে সে কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, এবং তার বাড়ির বাইরে বেরোতে খুব খারাপ লাগতো। সে শুধু কাজটুকু করতো, কাজের পরে সে বাড়িতে ঢুকে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত। সে কারোর সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলতো না। এবং বাড়ির লোকেরা তখন মেয়েটিকে জিজ্ঞেস করে যে তুমি এত বড় একটা প্রতারণা করলে কি করে, এখন যদি আমরা থানা পুলিশ করি তাহলে তো তুমি, যেটা আমরা খবর পেয়েছি তোমার তার সাথে ডিভোর্সও হয়নি। এবং তখন জানা যায় যে সেই যে প্রথম বিয়েটা হয়েছিল, সেই প্রথম বিয়েটার কিন্তু রেজিস্ট্রি করে বিয়ে হয়নি, জাস্ট এমনি বিয়ে হয়েছিল। তো সে তখন নানান বাহানা করতে থাকে। সে একবার বলে যে তার অনিচ্ছাতে বিয়েটা হয়েছিল, আর একবার বলে সে বিয়ের পরে বুঝতে পারে যে তার স্বামী ভালো নয়, তাই জন্য সে সেই বিয়েটাকে মানে না। তারপরে বলতে থাকে যে একবার এটাও বলে নাকি যে সেই ছেলেটাও তার নয়, সেই ছেলেটা নাকি তার সেই স্বামীর আগের পক্ষের ছেলে, সে নাকি সবাইকে এটা বলে বেড়ায় যে এই ছেলেটা তার সন্তান। এরকম নানান কনফিউজিং কথাবার্তা কিন্তু সে বলতে থাকে, এবং এই নিয়ে দুই পরিবারের মধ্যে কিন্তু একটা অশান্তি শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবেই ছেলেপক্ষ তা বলবেই যে আপনারা এত বড় একটা কথা চেপে গেলেন কি করে। আর যেহেতু করোনার সময় বিয়ে হয়েছিল, বেশি লোকজনও আসেনি, ওরাও হয়তো সেভাবে খোঁজ খবর কিছু করতে পারেনি, কিন্তু তাই বলে এত বড় একটা প্রতারণা করা বা এত রকম এইভাবে ঠকানো, এটা না কেউই এক্সপেক্ট করতে পারে না, স্বাভাবিকভাবে ওরাও করতে পারেনি। এবার তখন দুই বাড়ি থেকে অনেক ঝগড়া ঝামেলার পরে ঠিক হলো যে ডিভোর্স হবে। এবার মধুরিমা কিন্তু প্রথম থেকেই ওর দাদাকে ভীষণ সাপোর্ট করতো।
ওর দাদা এই ডিভোর্স মানে কথাটা যখন ওঠে, ওর দাদা এত ভয় পেয়ে যায়, বলে যে, "না, না থাক ডিভোর্স করার দরকার নেই। আমি আমার মতো যেরকম আছি সেরকমই থাকবো। আবার ডিভোর্স হবে, ১০ টা লোক জানবে, এটা নিয়ে কথাকথি হবে, আমার দরকার নেই। এমনিতেও আমার আর বিয়ের কোনো স্বাদ নেই। এমন নয় যে আমি ওকে ডিভোর্স দিয়ে আরেকটা অন্য বিয়ে করব। তার থেকে যেমন চলছে তেমন চলুক। ও আমার থেকে বলেছে কোনো সাহায্য ওর দরকার নেই। ও ওর মতো থাকুক, আমি আমার মতো থাকবো।" এবার বাড়ির লোক বলছে, "না, এরকম ভাবে তো হয় না। যেহেতু তোদের রেজিস্ট্রি হয়ে গেছে, তোরা লিগালি হাসব্যান্ড ওয়াইফ, তো কোথাও না কোথাও তোর একটা দায়বদ্ধতা থেকে যাবে যতদিন না তোদের ডিভোর্সটা হচ্ছে।" এরকম ভাবে বোঝায়। এবার বোঝানোর পরে অনেক কষ্টে, মানে মেইনলি মধুরিমাই ওর দাদাকে রাজি করায় যে তুই ডিভোর্সটা নিয়ে নে। এবার মনে মনে কিন্তু মধুরিমার ভীষণ রাগ ছিল। কোনোদিনও সরাসরি খুব বেশি কথা ওর সেই বৌদিকে বলতে পারেনি, কিন্তু ওর দাদার মতো একটা হাসি খুশি একটা ভালো ছেলের এরকম একটা পরিণতি ও না মেনে নিতে পারেনি। এবার মধুরিমা সেই জন্য চাইতো যে যত তাড়াতাড়ি ওর দাদার সাথে ওর বৌদি ডিভোর্সটা হয়ে যাবে, তত তাড়াতাড়ি ওর দাদা মুক্ত হয়ে যাবে, ওরা একটা দেখে শুনে ভালো বিয়ে দিতে পারবে। এবার এর মধ্যে কি হলো সেটা ওর বাড়ির লোকও কেউ জানে না। ওর দাদার সাথে কিন্তু ওর বৌদির সেভাবে সে অর্থে কোনো যোগাযোগই ছিল না। তো হঠাৎই একদিন মধুরিমা শোনে ওর মায়ের কাছে ফোনে যে ওর বৌদি নাকি ওর দাদাকে মাঝে মধ্যে ফোন করছে, এবং ফোন করার পরে নাকি ওদের মধ্যে বেশ ১৫ মিনিট ২০ মিনিট করে কথা হচ্ছে, এবং সেটা কি কথা হচ্ছে, কি বিষয়ে কথা হচ্ছে সেটা কিন্তু মানে ওর দাদা তার বাবা মাকে কিছু বলেনি। এবার তারা ১-২ বার জিজ্ঞেস করেছে। এবার দেখুন, প্রাপ্তবয়স্ক ছেলেকে কি আর কতটা জিজ্ঞেস করা যায় যে তুই কি কথা বলছিস, সেটা তো ওইভাবে তার বলা যায় না। তোর বাবা মা তখন বলল মধুরিমাকে যে তুই একটু বিষয়টা দেখ। আমার মধুরিমা ওর দাদার সাথে কথা বলে। এবার এমনিতেও দাদা একটু চাপা স্বভাবের ছিল, আর এই ঘটনার পর থেকে ওর দাদা আরো বেশি মানে রেস্ট্রিক্টেড হয়ে যায় আর কি। এবং এই বিষয় নিয়ে ওর দাদা না খুব একটা কথা বলতে কমফোর্টেবল ফিল করতো না নিজের বাবা মায়ের সাথেই। তো যাই হোক, জোর করেই মধুরিমা ওর দাদাকে জিজ্ঞেস করে যে, "আমি শুনলাম তোর সাথে বৌদির কথা হচ্ছে, তা তোরা কি ডিভোর্সটা নিয়ে কথা বলছিস, কবে ডিভোর্সটা দিবি?" তো তখন ওর দাদা হ্যাঁ হুঁ করে, এবং তারপরে ওকে বলে যে আসলে সবারই তো জীবনের একটা খারাপ দিক থাকে। তো আমার মনে হয় তোর বৌদি নিজের ভুলটা বুঝতে পেরেছে, এবং ও আমার সাথে হয়তো সংসার করতে চাইছে, এবং ও একটু সময় চাইছে, আমার সাথে একান্তে একটু সময় কাটাতে চাইছে। কারণ এত কিছু আমাদের দুজনেরই জীবনের মধ্য দিয়ে ঘটে গেছে। তো সেই জন্য ও একটু চায় আমার সাথে আলাদা করে কথা বলতে। তো তখন মধুরিমার না খুব অবাক লাগে যে যে বিয়ের আগের এত বড় একটা ঘটনা চেপে গেল, একটা বাচ্চা আছে সেটাও অস্বীকার করে গেল, এবং মাঝে মধ্যে আজও অস্বীকার করে যে ওই বাচ্চাটা নাকি ওর নয়। তো সে আবার দ্বিতীয় চান্স চাইছে, এটা আবার কেমন কথা? তো ও বলছে যে তুই কি বলতে চাইছিস, মানে ও কি তোর সাথে আবার সংসার করতে চাইছে? তো তখন ওর দাদা বলে যে দেখ, সেটা পুরোপুরি বুঝতে পারছি না, কিন্তু ওর কথাবার্তা আমি বুঝতে পারি যে ও আমার সাথে একটু সময় কাটাতে চায়। ওরও হয়তো অনেক কিছু বলার আছে যেটা হয়তো ও স্বাভাবিকভাবে বলতে পারছে না। তো তখন যেহেতু ওর দাদা খুব ভালো মানুষ ছিল, তো ব্যাপার যেটা হয়, মধুরিমা ওর দাদাকে বারণ করে যে দেখ, যে এত বড় একটা তোকে শক দিতে পারে, যে এভাবে তোকে ঠকাতে পারে, এভাবে তোকে বোকা বানাতে পারে, তার কথায় তুই না মানে মজে যাস না, তুই ভুলে যাস না যে এই মানুষটা তোর সাথে কি করেছে। যাই হোক, তো এরকম কথাবার্তাও বলে, কিন্তু ওর দাদা খুব ভালো মানুষ ছিল, আর কোথাও ওর দাদা কিন্তু তার নিজের স্ত্রীকে খুব ভালোবেসে ফেলেছিল। তো খুব সম্ভব ওর দাদাকে ওর বৌদি কিছু একটা বলে কনভিন্স করে। সেটা কি বলে কনভিন্স করেছিল সেটা ও জানে না। বাট যেটা জানায় ওর দাদা তার কিছুদিন পরে যে, দেখো ডিভোর্স তো নিলেই হয়ে যাবে। ও বলছে না যে ও ডিভোর্স দেবে না, ও ডিভোর্স আমাকে দিয়ে দেবে, এবং তার বদলে ওর টাকা পয়সা কিছুই দরকার নেই, সেটাও ও বলেছে। কিন্তু ও একবার আমার সাথে একটু একান্তে সময় কাটাতে চায়। ওর হয়তো কিছু বলার আছে, এবং ও যদি সত্যি সত্যি নিজের কাজের জন্য অনুতপ্ত হয়ে থাকে, তাহলে একবার ভেবে দেখা যেতে পারে। এবার এই কথাটা শোনার পরে মধুরিমার বাবা মা কিন্তু এই বিষয়ে আপত্তি জানায়, বলে যে না, যে তোকে এতভাবে ঠকিয়েছে তার সাথে আবার নতুন করে কি সম্পর্ক হবে, ওর ডিভোর্স দেবে, সেটাই বড় কথা, এখানে আর কোনো কথা থাকতেই পারে না। কিন্তু ওর দাদা বলে যে দেখো, বিয়ে তো আমি করেছিলাম, আমি ওকে সিঁদুর পরিয়েছি, ওর দায়িত্ব নিয়েছিলাম, এবার ও কি বলতে চায় সেটা একবার অন্তত আমার শোনা উচিত। তখন ওর বাবা বলছে যে ঠিক আছে, তাহলে ও একদিন বাড়িতে আসুক, ও বলুক। তো তখন
ওর বৌদি নাকি ওর দাদাকে বলেছে যে না আমি তোমাকে এভাবে কারোর বাড়িতে বলবো না, না আমার বাড়িতে না তোমার বাড়িতে, আমরা একান্তে কোথাও একটা ঘুরতে যাব। মানে ওরা বিয়ের পরে কিন্তু কোথাও ঘুরতে যায়নি। তো বলছে যে আমরা তো হানিমুনে গেলেও যেতাম, তো আমরা একটা জায়গায় ঘুরতে যাব, সেখানে দুদিনের জন্য, সেখানে আমি তোমাকে আমার জীবনের কিছু কথা যেগুলো তোমার জানা উচিত, এবং জানার পরে তুমি যদি ডিসিশন নাও যে আমরা আবার একসাথে থাকতে পারি, নতুন করে আবার সম্পর্কটাকে রিজুভিনেট করতে পারি, তাহলে আমরা আবার নতুন করে শুরু করব। এবং এই কথা বলে যে আমরা তাহলে দুদিনের জন্য দার্জিলিং যাব। এবার এই কথাটা যখন ওর দাদা বাড়িতে জানায়, তারা আপত্তি জানায়, এবং এটা যথারীতি মধুরিমার কানেও যায়। তো মধুরিমা ওর দাদাকে বলে যে দেখ, যেখানে সম্পর্কটাই আর নেই, আর সম্পর্কের বুনিয়াদে যদি মিথ্যে থাকে, সেখানেই যদি মানে একজন একটা মানুষকে এত বড় ঠকাতে পারে, সে পরবর্তী সময়েও যে তোকে ঠকাবে না, এটা কি করে হয়? এইটা তো কেউ গ্যারেন্টি দিতে পারে না। তো দাদা তখন বলে যে দেখ, সে আমি যদি দ্বিতীয় বিয়ে করি তাহলে সেখানেও তো খারাপ হতে পারে। যাকে আমি বিয়ে করেছি, যাকে আমি এতদিন ভরসা বিশ্বাস করেছিলাম, সে যখন আমার থেকে একটা একটা চান্স চাইছে, আমি তাকে একটা চান্স দেব না? এটা তো হতে পারে না। এবার সবাই আর কি, ওর দাদা সবাইকে এমন করেই কথাগুলো বলে যে ওর বাবা মা তো আর কিছু বলতেই পারে না। ইভেন এই মধুরিমাও তখন বলে যে ঠিক আছে দেখ, তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর, কিন্তু আমি তোকে বলবো তুই যাস না। তো ইনডাইরেক্টলি সবাই ওর দাদাকে বারণই করে যেতে, কিন্তু ওর দাদা শোনে না, এবং ওর দাদা আর বৌদি দুজনে মিলে দার্জিলিং যায় দুদিনের জন্য। এবার দার্জিলিং থেকে যখন ওর দাদা বৌদি ফিরে আসে, তখন কিন্তু ওর বৌদি মানে একসাথেই, দাদা বৌদি একসাথেই কিন্তু তার শ্বশুর বাড়িতেই আসে। তো ওরা এসে জানায় যে ওর দাদার সাথে বৌদির যে বিষয়গুলো নিয়ে মনোমালিন্য ছিল, সেই বিষয়গুলো সব মিটে গেছে, এবং ওর দাদাকে মানে ওই দুদিনের মধ্যে কিভাবে যে সমস্ত কিছু ভুলিয়ে দিল, যে যে মেয়েটাকে ওর দাদা বিয়ে করেছে সে এত বড় মিথ্যে কথা বলেছে, তার একটা ছেলে আছে সেটাও পর্যন্ত চেপে গেছে। এই কথাগুলো যেন ওর দাদার কে আর মানে বদারি করছে না। তো দাদা বলে যে না, আমরা আবার নতুন করে শুরু করেছি, আমরা সমস্তটা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছি, বোঝাপড়া করে নিয়েছি, ওর সাথে ওর আগের স্বামীর কোনো সম্পর্ক নেই, এবং ওই যে ছেলেটি, সেই ছেলেটি ওর নয়, এটা জোর করেই বলে। তো এগুলো নিয়ে অত ভাবনা চিন্তা করার দরকার নেই, আমরা আবার নতুন করে সম্পর্কটাকে শুরু করছি। এবার যে ছেলেটা দার্জিলিং যাওয়ার আগে অব্দিও যে কোনো বিষয়ে যুক্তি দিয়ে কথা বলতো, সায়েন্টিফিক রিজন কে মানতো, সেই ছেলেটা যেন দার্জিলিং থেকে ফেরার পরে কিরকম যেন একটা হয়ে গেল। মানে সে তার বউয়ের কথায় উঠছে বসছে, এবং এত কিছু যে মাঝখানে ঘটে গেছে, মানে ওর বৌদি যথেষ্ট খারাপ ব্যবহার করেছে ওর বাবা মায়ের সাথে, বা আহ ওর বৌদির যে বাবা মা তারাও খুব একটা ভালো বিহেভিয়ার করেনি ওর দাদার সাথে, সবকিছুই যেন ওর দাদার স্মৃতি থেকে মুছে গেল। এবং ওর দাদা সবসময় খালি বলতো যে এই মানে ওর বৌদি নাকি ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে, সত্যি নাকি ওর ইচ্ছের বিরুদ্ধে ওই লোকটার সাথে বিয়ে দেওয়া হয়েছিল, ওই লোকটা নাকি ওর সাথে ভালো ব্যবহার করতো না। মানে উল্টো যেন পুরো সিনারিওটাই যেন চেঞ্জ হয়ে গেল। এবং ওর দাদা বারবার বলতো যে এই মতাবস্থায় আমিও যদি ওর হাতটা ছেড়ে দিই, তাহলে ও হয়তো আর বাঁচবেই না। এবং যেহেতু আমরা বিয়ে করেছি, একে অপরের সাথে থাকার জন্যই বিয়েটা করেছি, একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি, এখন ছাড়ার প্রশ্ন আসে না। এবং যখন মধুরিমা এবং ওর বাবা মা সমস্তটা ওর দাদাকে আবার নতুন করে বোঝানোর চেষ্টা করলো যে দেখ, এই মেয়ে কিন্তু সেই মেয়ে যে তোকে এত বড় ঠকিয়েছে, ও কিন্তু চাইলেই বলতে পারতো, ওর বাবা মাও তোকে একসময় অপমান করেছে। এবার এই সবাই যখন সমস্তটা ওর দাদাকে আবার বোঝানোর চেষ্টা করে, তো সবাই যেটা বুঝলো যে ওর দাদাকে আর এই মুহূর্তে কিছু বোঝানো যাবে না, সে মানে একদম অন্ধ হয়ে গেছে। এবং সবারই খুব অবাক লাগে যে এত কিছু দুদিনের মধ্যে, মাত্র দুটো দিনের মধ্যে হলো কি করে। যাই হোক, মধুরিমা তো মনে মনে প্রচন্ড ওর রাগ হয়, খারাপ লাগে ওর দাদার জন্য, এবং ও এতটাই অভিমানী হয়ে যায় যে ও বলে যে ঠিক আছে দাদা, আমি তোর কোনো বিষয়ে কখনো থাকবো না, তুই যখন এত বড় ভুলটা নিজে যেচে আবার করলি, তাহলে আর আমি আর এই সমস্ত বিষয়ের মধ্যেই থাকবো না। এবং যে ছেলেটি তার বোনকে এত ভালোবাসতো, এত গুরুত্ব দিত, সে যেন কিরকম যেন হয়ে গেল। মানে সে আর এই কথাটা তো খুব একটা বেশি তাকে কি বলবো, তাকে খুব একটা হৃদয় ছুঁয়ে গেল না। সে তখন বললো যে ঠিক আছে, তুই যদি না কথা বলিস আমার বিষয়ে, বলবি না, কি আর বলবো বল, কিন্তু এখন যে সিচুয়েশন, তাতে আমার পক্ষে এখন ওকে ছেড়ে দেওয়া সম্ভব নয়। যাই হোক, তো এভাবে
মাস 6 কাটলো এবং মাস 6 খুব ভালোভাবেই কাটে। ওর বৌদি আবার খুব ভালো ব্যবহার করে, ভালো কথাবার্তা বলে। এবার সমস্যা শুরু হলো মাস 6 পর থেকে। মাস 6 পর থেকে যখন থেকে ওর দাদা বৌদি একসাথে আবার থাকা শুরু করলো, ঠিক তার 6 মাসের মাথায় ওর দাদা একটা অদ্ভুত সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে যে রাতের বেলা, যেই ধরুন 12:30 1টা নাগাদ, ওর দাদা কি করতো, ঘর থেকে বেরিয়ে যেত নিজে, বেরিয়ে গিয়ে ছাদের কার্নিশে নয় দাঁড়িয়ে থাকতো, নয় মাঝ রাস্তায় চলে যেত, অথবা জিটি রোডে গিয়ে দাঁড়িয়ে থাকতো। মানে একটা অদ্ভুত রকমের বিহেভিয়ার করা শুরু করলো। এবং এটা প্রথম দিকে কিন্তু বাড়ির লোক বুঝতে পারেনি। আস্তে আস্তে যখন বুঝতে পারে যে রাতের বেলা ছেলে ছাদে চলে যাচ্ছে, গিয়ে কার্নিশে দাঁড়িয়ে থাকছে, পাশের বাড়ির লোক হয়তো জানলা দিয়ে দেখে বলছে যে আপনাদের বাড়ির ছেলে এভাবে রাত 1:30টার সময় কার্নিশে দাঁড়িয়ে কি করে, তখন সেটা নিয়ে কথা হচ্ছে। এবং যখন বলা হচ্ছে, সম্পূর্ণ বিষয়টা অস্বীকার করছে। সে বলছে, না আমি তো রাতের বেলা ঘুমোচ্ছিলাম, আমি কেন ছাদের কার্নিশে গিয়ে দাঁড়াবো। সে মানে মনেই করতে পারছে না। এটা একটা গেল। এরপরে ওর দাদার মধ্যে আর একটা অদ্ভুত চেঞ্জেস আসা শুরু হলো। সেটা হচ্ছে যে কোনো কারণ ছাড়াই ওর দাদা বাড়িতে না অশান্তি করতো, ওর বাবা মায়ের সাথে অশান্তি করতো, মধুরিমা যদি কিছু বলতে আসতো তার সাথে অশান্তি করতো। যে মানুষটা ছোটবেলা থেকে শান্তিপ্রিয়, খুব বেশি গল্প করতে ভালোবাসে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে মিলেমিশে থাকতে খুব ভালোবাসে, মানে এক কথায় বলা যেতে পারে ফ্যামিলি পার্সন, সে না হঠাৎ করেই কিরকম যেন একটা অদ্ভুত মানে বিহেভিয়ার করা শুরু করলো। সে শুধুমাত্র তার বউয়ের কথা ছাড়া কারোর কথা শুনতে ভালোবাসতো না। ভালোর জন্যও যদি কেউ কিছু বলতো সেটাকেও সে উল্টোভাবে নিত। এবং তার খাদ্যাভ্যাস যেটা ছিল, দেখবেন প্রত্যেকটি মানুষেরই কিছু খাবার ভালো লাগার থাকে, কিছু খারাপ মানে ভালো লাগার থাকে না, মানে সেই খাবারগুলো হয়তো সে পছন্দ করে না। কিন্তু দেখা গেল যে যে ছেলেটা এত বছর ধরে যে খাবারগুলো খেত না, সে হঠাৎ করেই সেই খাবারগুলোই বেছে বেছে খাওয়া শুরু করলো। এবং যে খাবারগুলো সে খেতে ভালোবাসতো, ঠিক বেছে বেছে সেই খাবারগুলোই সে খাওয়া অপছন্দ করতে শুরু করলো। এবং এই বিষয়টা কিন্তু মধুরিমার মায়ের খুব চোখে লাগে। তিনি ভাবছেন যে আমার ছেলেটা চোখের সামনে দিয়ে এভাবে কি করে দিনের পর দিন এতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে একদিনে হয়তো সে একরকম চেঞ্জ হয়েছে, দ্বিতীয় দিনে সে আরো চেঞ্জ হয়ে গেছে, তৃতীয় দিনে আরো বেশি। উনি না বুঝতে পারছে না যে ব্যাপারটা হলোটা কি। আর ওনাদের যে ছেলের বউ, সে মানে অদ্ভুত রকম ভাবে আহ, তার স্বামীর সাথে ছাড়া কারোর সাথেই খুব বেশি কথা বলা বা খুব বেশি আহ, সময় কাটানো এটা কিন্তু সে করতো না। এবং বেশিরভাগ সময়ই দরজায় লক করে রেখে দিত। এবং মানে কেউ যদি জিজ্ঞেস করতো যে তোমার ঘরে একটু ঢুকবো বা কোনো একটা কথা বলবো, সে কি করতো, দরজা থেকে বেরিয়ে এসে সে বাইরে এসে কথা বলতো, সে তার ঘরে ঢুকতে দিত না। মানে ঘরের যা জানলা দরজা কিছুই খুলতো না। এবং একদিন মধুরিমার মা কি করেন, উনি একটুখানি অবাক হয়ে যান এবং উনি ভাবেন যে না আজকে বৌমাকে বলবো দরজাটা খুলতে। সবসময় দরজা ঘরের বন্ধ করে রাখি, এটা তো ঠিক না। তো উনি যথারীতি বলেছে যে বৌমা তুমি আজকে দরজাটা খোলা রাখবে। তো তখন সে বলছে, কেন খোলা রাখবো, আমার ঘরের দরজা আমি খুলবো না। বলছে, কেন তোমার ঘরের দরজা তুমি কেন খোলো না, তুমি মাসিকে কাজ করতে দাও না, তুমি সব সময় বন্ধ রাখো, এটা ঠিক না, ঘরে আলো হাওয়া খেলা উচিত, এটা ভালো। বোন বলছে, না আমার ঘরে অনেক রকমের জিনিসপত্র থাকে, আমি খুলবো না। এবার মধুরিমার মা খুবই সাদাসিধে মানুষ, সে বৌমাকে বলছে দরজা খোলার কথা, এবার সে খুলতে চাইছে না। এবার দেখুন, কোনো কিছুর জন্য জোর তো আর ওইভাবে করা যায় না, যথারীতি উনিও জোর করতে পারলেন না। কিন্তু এই প্রত্যেকটা জিনিস মধুরিমা কিন্তু শুনতো, এবং মধুরিমা নিজেও যখন তার বাপের বাড়ি যেত এই সেম জিনিসটা কিন্তু দেখতো। এবং আরো যেটা জিনিস সবার খুব বেশি চোখে লাগলো সেটা হচ্ছে ওর দাদা মানে খাওয়া দাওয়া এতটাই কমে গেছিল, এবং যা খেত নিজের অপছন্দের খাবারগুলোই খেত। সেই জন্য কিনা জানি না, যেটা ও লিখেছে যে ওর দাদা না মারাত্মক রকম ভাবে রোগা হওয়া শুরু হলো। মানে ওর দাদার কিন্তু চেহারা স্বাস্থ্য ভালো ছিল, মানে মোটা ছিল না, বাট হি ওয়াজ আ হেলদি পার্সন, অ্যাক্টিভ পার্সন। বাট সে পুরো উল্টো হতে থাকলো, সে প্রচন্ড রোগা হয়ে গেল। মানে দেখে মনে হবে যে মানুষটা আন্ডার ওয়েটে চলে গেছে, তার বয়স হাইট অনুযায়ী সে আন্ডার ওয়েটে আছে। তার মানে সকাল থেকে একদম রাত অব্দি ওর দাদা খুব অ্যাক্টিভ থাকতো। সেই মানুষটা কিরকম যেন সারাক্ষণ ক্লান্ত, সারাক্ষণ প্রচন্ড খিটখিটে মেজাজি, একটা এইরকম হয়ে যেতে লাগলো। এবং বুঝতেই পারছেন কোনো মাই এই জিনিসটা তার সন্তানের ক্ষেত্রে সহ্য করতে পারবে না।
তো মধুরিমার মাও কিন্তু বিভিন্ন রকম ভাবে ছেলেকে ভালো ভালো হেলদি খাবার খাওয়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু প্রত্যেকবারই কিন্তু উনি ব্যর্থ হলেন। এবং উনি বুঝতে পারতেন যে ওনার ছেলের ভিতরে কোনো একটা কষ্ট রয়েছে, যেটা সে হয়তো কাউকে বলতে পারছে না, এবং পুরো বিষয়টা যে খুব অস্বাভাবিক সেটাও কিন্তু উনি বুঝতে পারতেন। কিন্তু উনি যে ছেলের সাথে আলাদা করে এই নিয়ে কথা বলবেন, সেই সুযোগ উনি পেতেন না। আর যদি বা কখনো উনি সুযোগ পেতেন, ওনার ছেলে সেই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাইতো না। আর যেটা হলো সেটা হচ্ছে যে ওর দাদা কিন্তু খুব ভালো একটা পজিশনে চাকরি করতো, যথেষ্ট বেশি মাইনে পেত। কিন্তু সে দেখা গেল যে সে বাড়িতে তো কোনো টাকা পয়সা একটা পয়সা খরচা করতোই না। উল্টে কিছুদিন ধরে শুরু হলো যেটা, সেটা হচ্ছে যে তার যাতায়াতের জন্য, মানে যাতায়াত করতে মাঝে মধ্যে সে হয়তো গাড়ি নিল না, বা গাড়ির পেট্রোলের জন্য সে তার বাবার থেকে টাকা চাইতো, এবং মধুরিমার বাবা দিয়েও দিত। কিন্তু টাকা দেওয়াটা ক্ষেত্রে বড় ছিল না, বড় ব্যাপার যে যে ছেলেটা সংসারে একটা টাকা পয়সা দেয় না, যে যথেষ্ট ভালো স্যালারি পায়, তার হাতে একটা টাকাও থাকছে না কেন। এবারে একদিন কি হলো এই বিষয়টা নিয়ে না, মানে বাড়িতে সবাই প্রচন্ড টেনশনে আছে, মানে বুঝতে পারছে যে তার ছেলে কিন্তু শারীরিক মানসিক দিক থেকে একেবারেই সুস্থ নয়। তো মধুরিমাও সমস্ত বিষয় জানতো। তো মধুরিমা একদিন ওর বাবাকে বলল যে, বাবা তুমি দাদার ব্যাংকে যে বই রয়েছে সেই বইটা নিয়ে কি তুমি একবার ব্যাংকে কি আপডেট করো, করে দেখো বিষয়টা কি করে ও। এবার দাদার ব্যাংকের বই পাবে কি করে, সব তো ঘরে রয়েছে, আর ওই ঘর পুরো লক থাকে সব সময়। মানে ওর বৌদি যখন অফিস যায় বা আশেপাশেও যদি কোথাও যায়, দরজা কিন্তু বন্ধ করে যায়। যাই হোক, তো কোনো রকম ভাবে মধুরিমার বাবা ওর দাদার সাথে কথা বলে কোনো রকম ভাবে বইটা একবার দেখতে চায়, এবং তারপরে ওর দাদা যেহেতু একটু খিটখিটে মেজাজের হয়ে গেছিল, এবং মানে সবসময় একটুখানি উদ্ভ্রান্ত টাইপের থাকতো, তো সে না ওর বাবাকে ব্যাংকের বইটা দিয়ে সে ভুলে যায় যে বইটা দিয়েছে, এবং এই সুযোগে ওর বাবা ব্যাংকে যায়, গিয়ে বইটা আপডেট করে। তো বইটা আপডেট করে দেখছে যে প্রত্যেক মাসে যে মোটা অঙ্কের টাকাটা স্যালারি হিসেবে ঢোকে, তার 99% টাকা কিন্তু ঠিক তার পরের দিন একটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং এটা বিগত 6 মাস ধরে কিন্তু হচ্ছে। এবং ওর দাদার কিছু ব্যাংকের ফিক্সড ডিপোজিট ছিল, সেগুলো পর্যন্ত ভাঙানো হয়েছে, সেটাও ব্যাংকের বই আপডেট করে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে আবার একদিন কি হয়েছে, ওর দাদা স্নান করতে ঢুকেছিল। তো স্নান করতে ঢুকে আহ কোনো একটা কারণে পাওয়ার কাট হয়ে যায়। এবার ফলে পাওয়ার কাট হয়ে যাওয়ার জন্য গিজারের জল মানে যে গরম হচ্ছিল সেটা বন্ধ হয়ে যায়, প্লাস বাথরুমের লাইট অফ হয়ে যায়। এবার ওর দাদা না, মানে ওই যে বলেছিলাম যে খুব খিটখিটে মেজাজের হয়ে গেছিল। তো সে দেখছে যে যখন বাথরুমে সে ঢুকেছে এবং এভাবে লাইট বন্ধ হয়ে গেছে, তো সে বাথরুমের দরজাটা একটু খুলে, তখন ওনার মা ঘরে ছিল। তো বলছে যে কি ব্যাপার, আমি বাথরুমে রয়েছি, লাইটটা কে বন্ধ করলো, মানে খুব জোরে আর কি বলেছে। তো সেই সময় আহ ওনার মা দেখছে যে ওনার ছেলের বাঁ হাতের মানে বাজুতে বেশ কয়েকটা মানে ছোট ছোট শিকড় টাইপের বাঁধা রয়েছে, যেটা আগে কোনোদিনই ছিল না। তো উনি না মানে এক ঝলক দেখেছে, মানে বাথরুম থেকে সে উঁকি মেরে এরকম বলছে যে কে লাইট বন্ধ করলো, কে লাইট বন্ধ করলো, এরকম করে যখন বলছে, তখন উনি হাতটা দেখেছে, কারণ অন্য সময় জামা পরা থাকে। আর আহ যখন থেকে বউ নিয়ে এসে দ্বিতীয়বারের জন্য এখানে থাকা শুরু করে শ্বশুর বাড়িতে, তখন থেকেই কিন্তু ওনাদের ছেলে মানে এই মধুরিমার দাদা বাবা মায়ের সাথে খুব বেশি সময় কাটানো বা তাদের সাথে বসে গল্প গুজব করা এগুলো একদমই ছিল না। এবার ওনার মা না এগুলো দেখে খুব অবাক হয়ে যায়, এবং ভাবে যে আমার ছেলে তো এই ধরনের তাবিজ কবর শিকড় এগুলোতে কোনোদিনও বিশ্বাস করতো না, আর বাড়িতেও কেউ এসব কেউ করে না, তাহলে ওর ওর গায়ে এতগুলো শিকড় এলো কি করে। তো ওনার মা ভাবলো যে আবার যদি ছেলেকে জিজ্ঞেস করি আবার অশান্তি হবে, বৌমাও মুখ ফুলিয়ে থাকবে। দেখি ছেলেকে আমি দেখি ছেলে আমাকে বলে কিনা, যদি না বলে তাহলে আমি একবার থাড়ে ঠোরে জিজ্ঞেস করবো, দেখি আমাকে বলে কিনা। তো উনি সেটাই করার চেষ্টা করলেন, অন্যভাবে মানে জিজ্ঞেস করার চেষ্টা করলেন, কিন্তু ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে ওনার ছেলে কিন্তু কিচ্ছু এই বিষয় নিয়ে বলল না। তো তখন কিন্তু ওনার মনে খুব সন্দেহ হয়, এবং এই কথাটা মধুরিমাকে জানায়। তো মধুরিমা বলছে যে তুমি দাদাকে, তুমি দাদার মা, হ্যাঁ, তো তুমি, আমি না হয় জিজ্ঞেস করলেও আমাকে অ্যান্সার নাও করতে পারে, তো তুমি তো ভালোভাবেই জিজ্ঞেস করতে পারতে। এবং ও যখন মিথ্যে কথা বলছে যে না আমি তো এরকম কিছু করি না, তখন তো তুমি ওর হাতটা দেখিয়ে দিতে পারতে, যেহেতু তুই হাতে শিকড় পরে আছিস।
তখন ওর মা বলছে যে দেখ আমি তো এটা করতেই পারতাম, কিন্তু ছেলে বড় হয়েছে, তার মধ্যে বৌমাও সবসময় মুখ ফুলিয়ে থাকে, আমি বললে এসব নিয়ে অশান্তি হতো। তো মধুরিমা বলছে হোক অশান্তি, তুমি এগুলো জিজ্ঞেস করবে। এবার এই কথোপকথন যেদিন হলো ঠিক সেদিনই রাতের বেলা মধুরিমার দাদা অদ্ভুত রকম ভাবে মানে চিৎকার করা শুরু করে রাতের বেলা, মধ্যরাত থেকে, মানে ওই ধরুন 1টা-1.5টা থেকে। মানে চিৎকারটা হচ্ছে কোনো কিছু দেখে যদি কেউ প্রচন্ড ভয় পায় যেরকম চিৎকার করবে, কিন্তু সে নড়তে পারছে না, সরতে পারছে না, সেরকম সিচুয়েশন হলে যেটা হয় ঠিক সেই জিনিসটা হওয়া শুরু করে। মানে মনে হচ্ছে যেন ও কিছু একটা দেখছে, ও দেখে প্রচন্ড ভয় পাচ্ছে, মাঝে মাঝে চোখটা শুধু বন্ধ করে নিচ্ছে। আর শুয়ে অবস্থায় ছিল, সেখান থেকে উঠলে মানুষ যেরকম পজিশনে থাকে প্রচন্ড চিৎকার করছে। এবং সেই চিৎকার এত জোরে হচ্ছে যে দরজা ছাড়িয়ে মানে ওনার বাবা মায়ের ঘর থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওনারা ছুটে গেছে। এবার দরজা তো বন্ধ, তো অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করছে। এবার এত ধাক্কাধাক্কি করছে, এবার ছেলের বউ ভাবছে যে এবার তো খুলতে হবে। তো সে তখন দরজাটা খুলেছে, এবং দরজাটা যে মুহূর্তে খোলে ওনারা যে দৃশ্য দেখেন সেটা মানে দেখে ওনাদের নিজেদেরই গা শিউরেছে। ওনারা দেখছে যে ওনাদের ছেলে গায়ে সেরকম পোশাক আশাক কিছু নেই, নিচের দিকে একটা হালকা ছোট্ট কাপড় মতো রয়েছে, এবং গায়ের মধ্যে অসংখ্য আর কি আঁচড়ের দাগ, এবং মাটিতে সে বসে রয়েছে, এবং মাটিতে বসে বসে সে মানে হাঁপিয়ে হাঁপিয়ে মানে চিৎকার করছে, মানে চিৎকার করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। মানে একটা খুব বিতিকিচ্ছিরি ব্যাপার, মানে ওরকম একটা জোয়ান ছেলে ওইভাবে যে থাকতে পারে। আর পুরো ঘরের মধ্যে না মানে প্রচুর প্রচুর টুকরো টুকরো নোংরা নোংরা কাপড়। হ্যাঁ, তো সেই কাপড়গুলো কিসের কাপড়, কোত্থেকে যে সেই কাপড়গুলো এনে এনে ঘরের মধ্যে জুটিয়ে রেখেছে সেটাও কেউ বুঝতে পারছে না। এবারে ওর মা বলছে যে কি হয়েছে আমার ছেলের, আর ওর এরকম অবস্থা কেন? তো তখন মানে যে ছেলের বউ সে বলছে আমিও তো এই প্রশ্নটা আপনাকে করতে পারি, আপনার ছেলে কি পাগল? ও এরকম করে আছে কেন? ওর জামা কাপড় নেই, ও ঠিক মতো জামা কাপড় পরে না, ও ঠিক মতো কথা বলে না, এটা কি পাগলামো করছে? এই বলে সে তার নিজের স্বামীকে ওই অবস্থায় ফেলে কোনো রকমের চিকিৎসা করার কথা বা কোনো রকমের ডাক্তার দেখানোর কথা না বলে সে ওই অবস্থায় রাতের বেলা সে একজনকে ফোন করে, এবং সে নাকি বাইক নিয়ে আসে, এবং সে দেখায় যে তার স্বামী তার উপর অত্যাচার করে, অস্বাভাবিক আচরণ করে। তো সেই জন্য সে নাকি কোনো আত্মীয়কে ডেকে রাতারাতি বুঝি চলে আসে। এবার এদিকে এনারা কি করবে, এনারা তখন ডাক্তারকে ডেকেছে, এবং ওদিক থেকে মধুরিমাকে খবর দিয়েছে। মধুরিমার ওর হাজবেন্ড আসে এবং এসে ওর দাদাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, তো সেখানে বেশ কিছু অ্যাবনর্মালিটিস ধরা পড়ে। নার্ভের একটা আম, অসুবিধে, ছোটখাটো একটা অসুবিধের কথাও বলে। কিন্তু ওরা কেউ বুঝতে পারছে না যে মানুষটা এইরকম হয়ে গেল কি করে, মানে ওর দাদার মধ্যে যে এত চেঞ্জেস এসে গেছে, এবং সারা শরীরে যে কাটাছেঁড়ার দাগ সেটাই বা কি করে হলো, কেন হলো, কিছুই বুঝতে পারলো না। তো এবার মধুরিমা ওর হাজবেন্ড বলছে এভাবে তো ওর বউকে ছেড়ে দেওয়া যায় না, তাকে তো উত্তর দিতে হবে যে কি করে এই ব্যাপারটা হলো। তো তার সাথে যখন যোগাযোগ করা হলো সে তখন পুরো ঘুরে গেছে, সে বলছে না তোমার দাদা তো পাগল, তোমার দাদার মতো পাগলের সাথে আমি যে ছিলাম এটাই তো বড় ব্যাপার। তো এরপরে ওর দাদার চিকিৎসা শুরু হলো, সমস্ত বিষয়টা সামনে এলো। তো দেখা গেল যে ওর দাদার যত সেভিংস ছিল, ইভেন দ্য মিউচুয়াল ফান্ডস, সমস্ত কিছু ওর ওর বৌদির কথায় ওর দাদা সমস্ত টাকা পয়সা ওর বৌদির নামে করে দিয়েছে। এবং পুরো টাকা পয়সা যে ওর বৌদির নামে করেছে তাও নয়, অনেক টাকা পয়সা এদিক ওদিককার অ্যাকাউন্টেও পাঠানো হয়েছে, সেই অ্যাকাউন্টগুলোর হোল্ডারকে সেটাও স্পষ্ট নয়। টাকা পয়সা মিউচুয়াল ফান্ড যেটুকু যা সঞ্চয় ছিল সমস্তটা ওর দাদার হাত থেকে বেরিয়ে গেছে। বেশিরভাগটা ওর বৌদির কাছে গেছে, আর বাকিগুলো কোথায় গেছে কেউ জানে না। এবার এই নিয়ে বিশাল ঝগড়া, অশান্তি, ঝামেলা হলো। ওর দাদাকে মানে প্রায় 15 দিন মতো হাসপাতালে রেখে চিকিৎসা করানো হলো। সুস্থ হলো, কিন্তু ওর দাদার মধ্যে না একটা অদ্ভুত রকমের মানসিক সমস্যা বলি বা একটা অদ্ভুত ডিপ্রেশন কিন্তু চলে এলো। ওর দাদাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুই কেন তোর সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু তোর মানে ওর বউয়ের নামে করলি, ও না মানে শুধু একটা কথাই নাকি বলেছে যে আমি আগে তোদের সামনে আছি, তো আমি তাহলে আর থাকতাম না আমি যদি এগুলো না করতাম। আর আমি যদি তোদেরকে বলতাম যে আমি এগুলো এই টাকা পয়সা বিষয় সম্পত্তি আমি অন্য জায়গায় দিয়ে দিচ্ছি, তাহলে তোরা আমাকে দিতে দিতিস না। এবং
তোরা যারা যারা এর প্রতিবাদ করতিস তারা প্রত্যেকেই কিন্তু আজকে আমার মতো ভুগতিস। আমি বলতে পারিস যে তোদের সকলকে বাঁচানোর জন্য আমি এগুলো করেছি। এবার বলছে যে কেন করেছিস, কি জন্য, তোর কি কোনো ভয় দেখিয়েছে, কেউ কি তোকে মারবে বলেছে বা কিছু কি হয়েছে? ওটা তোরা বুঝবি না, মানে আমি যে জিনিস দেখেছি, আমি যে জিনিস এক্সপিরিয়েন্স করেছি ওটা ভয়ঙ্কর জিনিস। তো তারপরে এই নিয়ে বিস্তর ঝামেলা হয়, একদম কেস হয় এবং অনেক ঝামেলার পরে উকিল ওর দাদা এটা ওর দাদা জানিয়েছে যে প্রত্যেক রাতে ওর বৌদি নাকি কিছু একটা রিচুয়াল করতো। কালো কাপড়ের মধ্যে কিছু ছোট ছোট কাপড়ের নোংরা নোংরা কাপড়ের টুকরো কোথা থেকে নিয়ে আসতো এবং সেগুলো এনে সব করতো। এবং তারপরে নাকি ঘরের একটা ভয়ঙ্কর মূর্তি নাকি দাঁড়িয়ে থাকে এগুলো করার পর। এবং সেই ভয়ঙ্কর মূর্তিটা নাকি ওর দাদাকে আঁচড় কাটতো, মারতো, বারবার এই মূর্তিটা দাঁড়িয়ে থাকে। সবসময় ভয় পায় যে ওর দাদা বারবার কাজ করতে থাকে এবং বৌদিকে বলতো যে আমার নয়, তুমি যে এই যন্ত্রণাটা পাচ্ছ এই যন্ত্রণাটা কিন্তু তোমার বোন, তোমার বাবা, তোমার মায়েরা সবাই পাবে। এবং বলছে যে যে ভয়ঙ্কর রূপটা ঘরের মধ্যে দেখতো, বলছে যে সেটা না তোরা মানে আমি সহ্য করতে পারতাম না, তো যা বলতো আমি তাই করে দিতাম। এবং এই কারণের জন্যই কিন্তু দাদা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে গেছিল এবং এই মানসিক শারীরিক চাপের জন্য কিন্তু দাদার মানে একটা নার্ভাস প্রবলেম দেখা দেয়। এবং সেই জন্যই উনি কিন্তু এত শ্যাটার্ড হয়ে গেছেন, কারোর সাথে মিশতেন না, কারোর সাথে কথা বলতে পারতেন না, সবসময় খুব মানে মুড খারাপ থাকতো, খিটখিটে হয়ে গেছিল এই সব কিছু। তো মধুরিমা যখন বলছেন তুই এগুলো বিশ্বাস করি, তুই যদি একবার আমাদেরকে বলতিস তাহলে আমরা থানা পুলিশ করে যেভাবেই হোক তোকে ঠিক এই জায়গা থেকে অনেক আগেই বের করে আনতাম। তো তখন ওর দাদা বলছে যে দেখ থানা পুলিশ এগুলো তো সব বাদ দিচ্ছিস, এগুলো তো তোরা করতিস বা হয়তো আমি মুক্তিও পেয়ে যেতাম, কিন্তু এই মেয়েটা একদমই আর পাঁচটা স্বাভাবিক মেয়ের মতো মেয়ে নয়। এই হচ্ছে গিয়ে মানে পিশাচ যেটাকে বলে, সেই পিশাচ যে পাওয়া বলে না, হচ্ছে যে এই ধরনের কাজকর্ম করে। যদি চায় তাহলে এর বাড়িতে বসে আমার ক্ষতি করতে পারে, তোর ক্ষতি করতে পারে। ও যাতে এটা না করতে পারে আমি সেই জন্য কিন্তু ও যা বলেছে যেভাবে বলেছে আমি সেগুলো করে যাচ্ছি। যাই হোক, তো এরপরে ওরা আসামে যায়, সেখানে এক মহান শক্তিশালী তান্ত্রিকের সাহায্য নেয় ওর দাদাকে বাঁচানোর জন্য, কারণ ওর দাদা না মানে কোনোদিন সুস্থ হচ্ছে না। তো এরপরে সেই তান্ত্রিকের সাহায্য নিয়ে অনেক তাবিজ কবজ করে ওই পিঠা ছড়ানো যাকে বলে সেরকম করা হয় এবং বলে যে যে আর কি তান্ত্রিক ছিল সে বলেছে যে যে কাজটা করছে মানে ওর বৌদি ও সে ভালো হবে। হয়তো এখন ভাবছে যে আমি সমস্ত টাকা পয়সা নিয়ে নিলাম, সমস্ত কিছু করে দিলে আমার ভালো হলো, ভবিষ্যৎ খুব সুস্থ হলো, কিন্তু না, হবে না, ও নিজের প্রাপ্য কর্মের ফল ঠিক পাবে। তো ওরা এই কথাগুলো শুনে ওর দাদা বর্তমানে একদম সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ওরা বলে যে ওর দাদার আবার নতুন করে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজে চলতে হবে। এবং এদিকে যেটা হয়েছে ওর সেই বৌদি, যেটা ওর রিসেন্ট খবর পেয়েছে যে ওর বৌদি কিন্তু আহ বর্তমানে একটা কঠিন অসুখের সাথে লড়ছে, যেটা ওরা কাউকে সেভাবে বলেনি, খুব কম লোকই জানে। এবং ওই যে বলে না যে প্রাপ্য কর্মের ফল পেয়ে যেতে হয়, সেই ফল পাওয়া কিন্তু ওর বৌদির ক্ষেত্রে শুরু হয়ে গেছে। এক্ষেত্রে একটা জিনিসই বলবো, এই ধরনের কর্মকাণ্ড তো অবশ্যই বিরত থাকুন। এই ধরনের লোভ করা, মানুষকে ঠকানো, মানুষের সাথে প্রতারণা করা, এগুলো তো খুবই খারাপ কাজে। এবার এগুলো করলে ভগবানও কখনো আপনাকে ছাড়বে না। আর সেটা তো আছেই, তাছাড়াও বিয়ের ক্ষেত্রে কিন্তু কখনো তাড়াহুড়ো করবেন না। সেটা আপনার নিজের বাড়ির কারোর বিয়ে হোক বা পরিচিত কারোর হোক, কখনোই বিয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। কেউ ধরুন আপনার সামনে তাড়াহুড়ো করে বিয়ে করছে, তাকেও কিন্তু সাবধান করুন, কারণ এই ধরনের বিপদ যে কারোর সাথেই ঘটতে পারে। এটাই বলা ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।